ভোপালের সকাল সবসময় তাড়াতাড়ি শুরু হয়ে যেত। সূর্য ওঠার আগেই কালেক্টরেট বিল্ডিং জেগে উঠত। ফাইলের খটাখট শব্দ, সিপাহীদের বুটের আওয়াজ আর অফিসারদের মুখে দায়িত্বের ভার। সবকিছু যেন একটা নির্দিষ্ট নিয়মে বাঁধা ছিল। এই নিয়মেই বাঁধা ছিলেন এসডিএম আস্থা মিশ্রাও। বয়স ২৮ বছর, চোখে তেজ, মুখে মেহরের দীপ্তি, কিন্তু মনের কোনো এক কোণে এমন এক ব্যথা যা প্রতিদিন, প্রতি রাতে, প্রতি নিঃশ্বাসের সাথে তাকে ধীরে ধীরে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আস্থাকে লোকে সাগরের বাঘিনী বলত। মেয়ে কামাল করে দিয়েছে, গরিব ঘর থেকে বের হয়ে এসডিএম হয়েছে। অভিনন্দনের বন্যা ছিল, কিন্তু প্রতিটি অভিনন্দনের পেছনে আস্থা একটি স্বর শুনতে পেত, তার মায়ের। সেই মা যে অভিনন্দন চায়নি, শুধু মেয়েকে একবার বুকে জড়িয়ে বলতে চেয়েছিল, আমার মেয়ে এসে গেছে। আস্থার টেবিলে প্রতিদিন নতুন ফাইল আসত। জমি বিবাদ, পারিবারিক সহিংসতা, বৃদ্ধদের অভিযোগ আর না জানি কত চিৎকার কাগজের নিচে চাপা পড়েছিল। সে প্রায়ই ভাবত, আমি অন্যদের ন্যায় বিচার দিচ্ছি, কিন্তু নিজের ঘরের সবচেয়ে বড় বেদনাকে কেন দেখতে পাচ্ছি না। আবার সে নিজেকে বোঝাত, মা ঠিক থাকবেন, নীতিন আছে তো। আর এই ভাবনা তার অপরাধ বোধকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিত। আজও তাই হল। সকাল থেকে মিটিং, তারপর পরিদর্শন, তারপর অভিযোগ শোনা। দুপুর পর্যন্ত তার হাত ক্লান্ত হয়ে গেল, কিন্তু মন তো কবেই ক্লান্ত হয়ে গিয়েছিল। সন্ধেবেলা যেই সে নিজের ঘরে একা হল, সে চুপচাপ মোবাইল বের করল। মায়ের নম্বর, যা সে রোজ ডায়াল করত, রোজ আশায় আর রোজ ভয়ে। রিং হল ১, ২, ৩, ফোন উঠল না। আস্থার মুখ ম্লান হয়ে গেল। সে আবার কল করল, এবারও সেই রিং আর কল কেটে গেল। সে তৃতীয়বার চেষ্টা করল, আর তারপর চতুর্থবার। প্রতিবার ফোন উঠল না। তার ভেতরে কিছু একটা ভেঙে গেল, যেন কেউ পাথরের উপর কাঁচের গ্লাস আছড়ে ফেলেছে। আস্থার বুক ধরফর করতে লাগল, তার আঙ্গুল ঠান্ডা হতে শুরু করল। মা ফোন ধরেননি, এই বিষয়টা তার জন্য নতুন ছিল না, কিন্তু আজকের এই নিস্তব্ধতায় কিছু একটা আলাদা ছিল, যেন বাতাসও ভয়ের সাথে বইছিল। আস্থা ভাই নিতিনকে কল করল, একবার দুবার, আর তারপর সে ফোন তুলল। হ্যালো দিদি। নিতিনের গলার স্বরে যেন তাড়া ছিল। মা কোথায়? আস্থা কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করল। মা মা ঠিক আছে দিদি, নিতিন উত্তর দিল। উত্তরে ঠিক ছিল, কিন্তু স্বরে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল। আস্থার বুকে সেই ঘাবড়ে যাওয়াটাই বিঁধল। ফোন কেন ধরছেন না? ও ও ঘুমিয়ে করেছেন হয়তো, নিতিন বলল। তারপর তাড়াতাড়ি কথা ঘুরিয়ে, দিদি তুমি ঠিক আছো? তোমার কাজ? আস্থা আস্থা ভাইয়ের কথা কেটে দিল। নিতিন, আমি জিজ্ঞেস করছি মা ঠিক আছে কিনা। ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর নিতিন বলল, দিদি তুমি চিন্তা করো না, বাস ঘরে একটু একটু কি একটু? আস্থার গলা কড়া হয়ে গেল। কিছু না দিদি, আমি পরে বলছি, নিতিন বলল আর ফোন কেটে দিল। ফোন কাটতেই আস্থার নিঃশ্বাস যেন আটকে গেল। তার চোখের সামনে মায়ের মুখ ভেসে উঠল, ঝুলে পড়া চামড়া, ক্লান্তি আর সেই হাসি যা দুঃখ লোকানোর জন্য হয়। তার মনে পড়ল যখন সে ভোপাল পড়তে এসেছিল। মা স্টেশনে তাকে বিদায় দিতে গিয়ে বলেছিলেন, বিটিয়া, পড়াশোনা করে বড় হ, কিন্তু মাকে ভুলে যাস না। আস্থা সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমি তোমাকে কখনো ভুলব না। আর আজ তার মনে হচ্ছিল যে সে মাকে ভুলে যাওয়ার নয়, মাকে একা ছাড়ার ভুল করেছে। সে তার ঘরের আলমারি খুলল। ভেতরে একটা পুরনো কাপড়ের থলে রাখা ছিল, মা দিয়েছিলেন। সেই থলেতে একটা ছোট পুজোর চুনুরি, কিছু প্রসাদের শুকনো মিশ্রি আর একটা চিঠি ছিল, যা মা সেদিন লিখেছিলেন যেদিন আস্থা নির্বাচিত হয়েছিল। আস্থা চিঠিটি বের করল, হাত কাঁপছিল। চিঠিতে লেখা ছিল, আমার বিটিয়া, তুই বড় হয়ে গেছিস, কিন্তু মনে রাখবি, মেয়ে যখন খুব উঁচুতে ওড়ে না, তখন মায়ের উঠোন আরও শূন্য হয়ে যায়। আমি তোকে আটকাব না, শুধু মাঝে মাঝে এসে আমার কোলে মাথা রাখিস, আমার মন ভরে যায়। চিঠি পড়তে পড়তে আস্থা কেঁদে ফেলল। তার মনে হলো যেন মা তার সামনে বসে আছেন আর তার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছেন। সে তার কানে মায়ের ধীর গলার আওয়াজ শুনতে পেল, আস্থা, আমার নিঃশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে রে মা। আস্থা সঙ্গে সঙ্গে নিজের ব্যাগ তুলল, ড্রাইভারকে কল করল, এক্ষুনি গাড়ি বের করো, সাগর যেতে হবে। ম্যাডাম, এখন রাত, এক্ষুনি। গাড়ি কালেক্টরেট থেকে বেরিয়ে পড়ল। ভোপাল পেছনে পড়ে থাকল। সামনের রাস্তা লম্বা ছিল, কিন্তু আস্থার ভেতরের রাস্তা তার থেকেও লম্বা ছিল। সে নিজের মায়ের কাছে পৌঁছানোর জন্য নিজের অপরাধ বোধ, নিজের ভয়, নিজের অনুশোচনা সব পার করছিল। রাত গভীর হতে থাকল। প্রতি মাইলের সাথে আস্থার মন আরও ভারী হতে থাকল। মা, সে বিড়বিড় করল, যদি তোমার কিছু হয়, তবে আমি নিজেকে কখনো মাফ করতে পারব না। আর সেই ভয়ের সাথেই এসডিএম আস্থা নয়,
এক মেয়ে নিজের বাড়ির দিকে ছুটছিল। সাগরের অলিতে গলিতে রাত নেমে এসেছিল। হলুদ স্ট্রিট লাইটের নিচে পুরো মহল্লা যেন ঘুমিয়েছিল, কিন্তু সেই মহল্লারই একটা ঘরের ভেতর ঘুম ছিল না। সেখানে জেগেছিল অপমান, আর তার সাথে জেগেছিল এক বৃদ্ধা মায়ের কাঁপতে থাকা হৃদয়। শ্যামলী দেবী রান্নাঘরের কোণে চুপচাপ বসেছিলেন। তার হাতে স্টিলের একটা গ্লাস ছিল, যাতে অর্ধেক জল ছিল। জলও যেন শিউরে উঠছিল। তার ঠোঁট শুকনো ছিল, চোখ নিভে যাওয়া। মুখে আঘাতের চিহ্ন এখনও তাজা ছিল না, কিন্তু পুরনো দুঃখের গভীর আঁচড় যেন পুরো মুখে ছড়িয়েছিল। তার শ্বাস হালকা ছিল, যেন শরীর তো চলছে, কিন্তু জীবন ধীরে ধীরে পিছু হটছে। রান্নাঘরে চুলা ঠান্ডা পড়েছিল, ডাল ছিল না, সবজি ছিল না, আর রুটির নামে এক কোনায় পড়েছিল দুটো শুকনো বাসি রুটি। মা রুটি তুললেন, হাতে চাপ দিলেন। রুটি এত শক্ত ছিল যে আঙ্গুলে ব্যথা হতে লাগল। তিনি একটা টুকরো ভাঙলেন, আর সেটা জলে ভেজাতে লাগলেন। এটাই তার খাবার ছিল, এটাই তার দিনের রুটি ছিল। আর সেই রুটি, যা একটা সময় তিনি নিজের সন্তানদের জন্য তাওয়ায় সেকে খাওয়াতেন, নিজের হাত পুড়িয়েও হেসে দিতেন। মা যেই প্রথম গ্রাস মুখের দিকে বাড়ালেন, তখনই বাইরের ঘর থেকে জোর আওয়াজ এলো, আরে বুড়ি, এখনো বসে আছিস? এই আওয়াজ ছিল প্রভাতীর, বৌমার। ওই আওয়াজে শুধু রাগ ছিল না, ওই আওয়াজে মানবতার মৃত্যু ছিল। মা ঝট করে রুটিটা লুকালেন, যেন চুরি করছেন। তার চোখে ভয় চলে এলো। তিনি ধীরে ওঠার চেষ্টা করলেন, কিন্তু কোমরের ব্যথায় নুইয়ে পড়লেন। তাও তিনি উঠলেন, কারণ তিনি জানতেন যদি দেরি হয়ে যায় তবে আজ রাতের ঘুমটুকুও কেড়ে নেওয়া হবে। তিনি কাঁপতে কাঁপতে হলে এলেন। প্রভাতী সোফায় বসেছিল, টিভি চলছিল। নিতিন সামনে চেয়ারে বসেছিল, হাতে মোবাইল। দুটো বাচ্চাই কার্টুন দেখছিল। ঘরে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, শুধু একটা জিনিস ছাড়া, মায়ের সম্মান কি করছিল। প্রভাতী চোখ পাকিয়ে জিজ্ঞেস করল, বৌমা? মা চাপা স্বরে বললেন, আমি ব্যাস একটু জল। জল? প্রভাতীর মুখে এক বাঁকা হাসি ফুটে উঠল। সারাদিন জলই খেতে থাকে, কাজের এক পয়সা নেই আর জলেও অধিকার? মা ধীরে বললেন, তবিয়ত। বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। প্রভাতী হঠাৎ উঠল, তবিয়ত? শরীর খারাপের নাটক বন্ধ কর। তারপর সে নিতিনের দিকে তাকিয়ে খোঁটা দিল, দেখছ নিজের ঘরের রানীকে? সারা দিন পড়ে থাকো আর রাতে বাহানা, শরীর খারাপ। নিতিন মাথা নিচু করে নিল। সে কিছু বলল না, সে চুপ ছিল, যেমন সবসময় থাকত। মায়ের চোখ ছেলের দিকে উঠল, তাতে আশা ছিল, এক দুর্বল আশা। কিন্তু নিতিনের নজর মোবাইলেই আটকে রইল। মায়ের আশা ওখানেই ভেঙে পড়ল। মা চুপচাপ বললেন, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু? প্রভাতী হেসে বলল, এখন ঝাড়ু? এখন তো রাত হয়ে গেল, এতক্ষণ সারাদিন কোথায় মরছিলে? মায়ের ঠোঁট কাঁপল। বৌমা, আমি। প্রভাতীর আওয়াজ চড়ে গেল, চুপ! সারাদিন ব্যাস নিজের মেয়ের ছবি দেখে কাঁদতে থাকে, আর কাজের বেলায় লবডঙ্কা। এটা শুনে মা যেন ভেতর থেকে কেঁপে উঠলেন। তার মনে হল তার হৃদয়ের সবচেয়ে কোমল অংশটা কেউ জুতো দিয়ে পিষে দিয়েছে। তিনি ধীরে বললেন, আস্থা আমার মেয়ে হয়। হ্যাঁ, প্রভাতী ব্যঙ্গ করে বলল, মেয়ে এসডিএম হয়েছে, তাই না? আপনার মেয়ে? তো তাকে বলো আসুক আর আপনাকে নিজের সাথে নিয়ে যাক। এখানে কেন পড়ে আছে? এই শব্দগুলো মায়ের জন্য তীরের মতো ছিল। মা কাঁপতে কাঁপতে হাত জোড় করলেন, বৌমা, আমার ঘর এটাই। প্রভাতী অট্টহাসি দিল, ঘর? এই ঘর? তারপর সে মাটিতে পা ঠুকে বলল, এই ঘর আমার স্বামীর, আর আমি এই ঘরের মালকিন। তুই ব্যাস বোঝা, বোঝা। মায়ের কানে বোঝা শব্দটা বাজতে লাগল। সেই শব্দ তার ভেতরে বসে গেল, যেন কেউ তার আত্মার ওপর ছাপ্পা মেরে দিয়েছে। নিতিন হালকা স্বরে বলল, প্রভাতী ব্যাস। কিন্তু তার সেই ব্যাসে জোর ছিল না। ওটা ব্যাস একটা দুর্বল আনুষ্ঠানিকতা ছিল। এমন আনুষ্ঠানিকতা যা মাকে বাঁচানোর জন্য নয়, নিজের স্ত্রীকে শান্ত করার জন্য হয়। প্রভাতী আরও রেগে গেল, ব্যাস? আমি ব্যাস করব? এই বুড়ি সারাদিন আমার ঘরে পড়ে থেকে খাবে, আমার বাচ্চাদের ভয় দেখাবে, আর আমি চুপ থাকব? মা ঘাবড়ে গিয়ে বললেন, আমি বাচ্চাদের কি ভয় দেখাবো বৌমা? প্রভাতী হঠাৎ সামনে রাখা প্লেট তুলল আর জোরে মাটিতে আছড়ে গেল। ছনন! প্লেট ভেঙে গেল। মা কেঁপে উঠলেন। প্রভাতী চিৎকার করে উঠল, তোমাকে আমি ঘৃণা করি, তোমার মতো বুড়ো মানুষরা ঘরের সুখ খেয়ে নেয়। মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁদতে চাননি, কিন্তু মন আর আটকাতে পারল না। তিনি খুব ধীর গলায় বললেন, আমি চলে যাব? প্রভাতী ঝট করে বলল, হ্যাঁ চলে যা, গিয়ে মরে যা কোথাও। আর তখনই মা সেই কথাটা বললেন যা শুনে প্রতিটি মানুষের বুক কেঁপে উঠবে। আমি রোজ ভাবে, মায়ের গলা ভাঙা ছিল, যে যদি আমি মরে যাই
তবে হয়তো আমার সন্তানদের বোঝা কমে যাবে। নিতিনের হাত কাঁপল। তার মোবাইল পড়তে পড়তে বাঁচল, কিন্তু তাও সে মায়ের দিকে তাকালো পর্যন্ত না। মায়ের চোখ পাথর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার মৃত্যুর থেকেও বেশি দুঃখ ছেলের নীরবতা। প্রভাতী ঝাড়ু তুলল আর রাগে বলল, নাটক বন্ধ কর আর পরিষ্কার কর, নইলে আজ। সে ঝাড়ু হাওয়ায় ঘোরাল। মা পিছিয়ে গেলেন। তার পিঠ দেওয়ালে ঠেকল, চোখ বন্ধ হয়ে গেল, আর ঠোঁট দিয়ে ব্যাস একটা শব্দ বেরোল, রাম। আর ঠিক সেই সময়ে বাইরে দরজায় গাড়ি থামার শব্দ এলো। সিঁড়িতে পায়ের দ্রুত আওয়াজ ছিল। দরজার হ্যান্ডেল ঘুরতে লাগল, আর পরের মুহূর্তেই দরজা খুলে গেল। এসডিএম আস্থা মিশ্র ঘরের ভেতর পা রেখে দিয়েছিল। তার চোখ যা দেখল তা সে সারা জীবন ভুলতে পারবে না। দরজা খুলতেই ঘরের ভেতরের বাতাস যেন জমে গেল। সেই এক মুহূর্তে সময় থমকে গেল। বাইরে রাতের ঠান্ডা বাতাস ছিল, আর ভেতরে এক জ্বলন্ত আগুন। আস্থা যেই চৌকাঠের ভেতর পা রাখল, তার নজর সবার আগে ঝাড়ুর ওপর গেল, সেই ঝাড়ু যা হাওয়ায় তোলা ছিল। তারপর তার নজর গেল সেই বৃদ্ধ মহিলার ওপর, যিনি দেওয়ালের সাথে লেগে কাঁপছিলেন। আর তারপর তার নজর গেল সেই মুখের ওপর যার আগে লাল ছিল, প্রহাতী। আস্থার চোখের সামনে অন্ধকার নেমে এলো। তার মনে হল যেন কেউ তার বুকের ভেতর হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা নিংড়ে দিয়েছে। কারণ দেওয়ালের সাথে লেগে থাকা ওই বৃদ্ধ মহিলা আর কেউ নন, তার মা শ্যামলী দেবী ছিলেন। মায়ের চোখ বন্ধ ছিল, ঠোঁটে রাম নাম কাঁপছিল, আর হাত এমনভাবে জোর করা ছিল যেন তিনি বৌমার কাছে নয়, মৃত্যুর কাছে ভিক্ষা চাইছেন। আস্থা নিজেকে সামলে নিয়ে এক পায়ে এগোল। তার হাত থেকে ব্যাগ পিছলে মাটিতে পড়ে গেল। শব্দ হল ধপ। মায়ের চোখ খুলল, আর যেই তিনি আস্থাকে দেখলেন, তার চোখে এক মুহূর্তের জন্য চমক এলো। সেই চমক যা বছরের পর বছর নিভে থাকা প্রদীপের সোলতেতে হঠাৎ হাওয়া লাগলে আসে। বিটিয়া, মায়ের গলা ধরে এলো। কিন্তু পরের মুহূর্তেই মায়ের চোখে ভয় ফিরে এলো। তিনি প্রহাতির দিকে তাকালেন, তারপর আস্থার দিকে, আর তারপর ধীরে ধীরে মাথা নিচু করে নিলেন, যেন তিনি বলতে চাইছেন, মেয়ে, এখানে লড়াই করিস না, এই সংসারটা বাঁচিয়ে দে। আস্থার কলিজা ফেটে গেল। সে খুব ধীর কিন্তু শক্ত গলায় বলল, প্রহাতী, ঝাড়ু নিচে রাখো। প্রহাতী চমকে গেল। সে ঘাবড়ে গেল। তার হাতের ঝাড়ুর মুঠো আলগা হয়ে গেল, কিন্তু অহংকার এখনও বাকি ছিল। ও, এসডিএম সাহেবা এসে গেছেন? প্রহাতী খোঁচা দিয়ে বলল। এখন কি ঘরেও আইন চলবে? আস্থার চোখ লাল হয়ে গেল। সে একদম দ্রুত পায়ে এগিয়ে গেল আর মায়ের কাছে পৌঁছে গেল। মায়ের মুখটা দুই হাতে ধরে নিল। মা, এসব কি হচ্ছে? আস্থার গলা কাঁপছিল। মা উত্তর দিলেন না, কারণ অনেক সময় মায়ের কাছে শব্দ থাকে না, শুধু সহ্য করার অভ্যেস থাকে। আস্থা মায়ের কপাল দেখল, সেখানে আঘাত ছিল। তার হৃদয় যেন চিৎকার করে উঠল। তোমায় মেরেছে? আস্থা ধীরে জিজ্ঞেস করল। মায়ের চোখের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ব্যাস এতটুকুই বললেন, বিটিয়া, না। আস্থার কাছে এই না শব্দটা কোনো আঘাতের থেকে কম লাগল না। মা আজও তাকে আটকাচ্ছিলেন, মা আজও সংসার বাঁচাচ্ছিলেন। আস্থা উঠে দাঁড়াল। সে প্রহাতির দিকে তাকাল। এখন তার স্বরে কর্তৃত্ব ছিল, আর মনে মেয়ের তুফান। তুমি আমার মায়ের গায়ে হাত তুলেছ? প্রহাতী ঝট করে উত্তর তৈরি করে নিল, না, এটা মিথ্যে, উনি তো নিজে পড়ে গিয়েছিলেন, আর তারপর ইনি সারাদিন ব্যাস নাটক করেন। আস্থা হাসল না, কাঁদলও না। সে ব্যাস কয়েক সেকেন্ড প্রহাতীকে দেখতে থাকল। তারপর হঠাৎ সে মায়ের কবজি ধরে উপরে তুলল। মায়ের কবজিতে নীল কালো দাগ ছিল, খুব গভীর, খুব পুরনো, যেন কেউ মাসের পর মাস ধরে তার শিরা পর্যন্ত পিষে দিয়েছে। আস্থার পায়ের নিচে মাটি দুলে উঠল। এই দাগ পড়ে যাওয়ার জন্য আসে না। তার শব্দ ধীর ছিল, কিন্তু ভেতর থেকে ভাঙা। এই দাগ মারার কারণে হয়। মা হাত ছাড়ানোর চেষ্টা করলেন। বিটিয়া, ছাড়। আস্থা মায়ের হাত নিজের বুকে জড়িয়ে নিল। মা, আর না। সেই সময় ভেতরের ঘর থেকে আওয়াজ এলো। নিতিন বাইরে এলো। সে দরজায় থমকে গেল। সে আস্থাকে দেখল, আর তারপর মাকে, আর তারপর প্রহাতীকে। তার চোখ নিচে ঝুঁকে গেল। আস্থা তার দিকে তাকাল। নিতিন, আজও চুপ থাকবে? নিতিন শুকনো গলায় বলল, দিদি, ঘরের ব্যাপার। আস্থার মুখ কেঁপে উঠল। ঘরের ব্যাপার? এটা ঘর? সে চিৎকার করে উঠল। যেখানে মা অভুক্ত থাকে, যেখানে মাকে ঝাড়ু দিয়ে মারা হয়, আর ছেলে এটাকে ঘরের ব্যাপার বলে? নিতিনের চোখ ভরে এলো। তার গলা ভেঙে গেল। দিদি, আমি কি করব? প্রহাতী চলে যাবে, বাচ্চারা? আস্থার চোখে আগুন জ্বলে উঠল। তো তুই বাচ্চাদের জন্য মাকে মার খেতে দেখবি? নিতিনের কাছে কোনো জবাব ছিল না। সে একদম ভেঙে পড়ল। এতক্ষণে বাইরে প্রতিবেশীদের সারা শব্দ হতে লাগল। দরজায় সবিতাতাই সবার আগে এলেন, আর তার পেছনে অনেকে।
আরে এসডিএম মেয়ে এসে গেছে, কেউ একজন বলল। সবিতা তাইয়ের চোখ জলে ভরা ছিল। তিনি মাকে দেখলেন আর কেঁদে ফেললেন। ম্যাডাম, সবিতা তাই আস্থাকে বললেন, আপনি দেরি করলে একদিন আপনার মা সত্যিই মরে যেতেন। প্রহাতি চিৎকার করে উঠল, চুপ করো, তোমার কাজ অন্যের ঘরে ঢোকা। সবিতা তাই কাঁপতে কাঁপতে বললেন, প্রহাতি, আমরা দেখেছি অনেক রাতে শ্যামলী দেবী অভুক্ত ঘুমান। অনেকবার ইনি রুটি চান তো তুমি ছুড়ে দাও, আর অনেকবার। সবিতা তাইয়ের গলা ভেঙে গেল। আর অনেকবার ইনি মন্দিরে বসে বলেন, ভগবান, আমার মেয়েকে একবার পাঠিয়ে দে। আস্থার হৃদয় যেন চুরমার হয়ে গেল। সে ধীরে ধীরে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, সে মায়ের হাতের তালু নিজের গালে ছোঁয়াল। আপনি মন্দিরে আমার জন্য কাঁদতেন? মা কাঁদতে কাঁদতে নিজের মুখ লুকালেন। আমি আস্থা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আর আমি ফাইলের মাঝে নিজের মাকে হারিয়ে খেলছিলাম। তারপর আস্থা উঠে দাঁড়াল। সে মোবাইল বের করল। তার হাত এখন আর কাঁপছিল না। ইন্সপেক্টর রাঘব, সে বলল, আমার বাড়িতে পারিবারিক সহিংসতা হচ্ছে। আমার মায়ের সাথে মারধর করা হয়েছে। এক্ষুনি পুলিশ পাঠান। প্রহাতির মুখ সাদা হয়ে গেল। নিতিন ঘাবড়ে গেল। মা কেঁপে উঠলেন, না বিটিয়া। মা হাত জোর করলেন, পুলিশ না। আস্থা মায়ের দিকে তাকালো আর তার গলা ফেটে গেল। মা আর চুপ থেকো না। মা কাঁদতে কাঁদতে বললেন, ঘর ভেঙে যাবে। আস্থা কাঁদতে কাঁদতে বলল, ঘর তো কবেই ভেঙে গেছে মা, ব্যাস দেওয়াল বেঁচে আছে। বাইরে সাইরেনের শব্দ বাজল, আর সেই আওয়াজের সাথে আস্থার মনে হল যেন আজ ইনসাফ সত্যিই দরজা পর্যন্ত এসেছে। পুলিশের গাড়ির নীল আলো যেই বাড়ির বাইরে চমকাল, মহল্লার ঘুম ভেঙে গেল। কিছু লোক দরজায় চলে এলো, কিছু জানালা দিয়ে উকি মারতে লাগল। কিন্তু সেই ঘরের ভেতর, যেখানে এতক্ষণ শুধু অপমানের আওয়াজ বাজছিল, এখন প্রথমবার আইনের কড়া নাড়া শোনা যাচ্ছিল। ইন্সপেক্টর রাঘব সিং আস্থাকে দেখে স্যালিউট করলেন। ম্যাডাম। আস্থা কোনো আনুষ্ঠানিকতায় সময় নষ্ট করল না। সে ব্যাস বলল, আগে আমার মাকে হাসপাতালে নিয়ে চলুন। শ্যামলী দেবীর শ্বাস দ্রুত চলছিল, তার হাত কাঁপছিল, মুখে আঘাতের সাথে সাথে ভয়ের ছায়াও ছিল। তার মনে হচ্ছিল, পুলিশ আসবে তো ঘর ভেঙে যাবে, ছেলে ভেসে যাবে, নাতিরা সমস্যায় পড়বে। একজন মায়ের জন্য এই ভয়েই সবথেকে বড় শাস্তি হয়। সে নিজে মার খায়, নিজে অভুক্ত থাকে, নিজে ভাঙে, কিন্তু তাও ভাবে যে সংসার বেঁচে থাকুক। আস্থা মাকে নিজের কাঁধের সাহারা দিল, যেমন কোনো বাচ্চা নিজের ভাঙা খেলনাকে দুই হাতে আগলে রাখে। মায়ের ওজন হালকা ছিল না, বরং মায়ের ব্যথা ভারী ছিল, এত ভারী যে আস্থার বুক ডেবে যাচ্ছিল। হাসপাতালের ইমার্জেন্সিতে যখন স্ট্রেচার এলো, মাকে তার ওপর শোয়ানো হলো। মা সঙ্গে সঙ্গে আস্থার হাত ধরে নিলেন। বিটিয়া, মায়ের গলা কাঁপছিল, আমাকে ছেড়ে দিস না। আস্থা কেঁদে ফিরল, মা, আমি কখনো ছাড়ব না। ডাক্তাররা দৌড়ে এলেন। নার্স বিপি মেশিন, অক্সিজেন, গ্লুকোজ সব নিয়ে চলে এলেন। ডাক্তার প্রাথমিক পরীক্ষা করতেই বললেন, বিপি খুব কম, শরীরে জলের অভাব আর দুর্বলতা অত্যধিক। আস্থা কাঁপা সরে জিজ্ঞেস করল, ডাক্তার, মা ঠিক হয়ে যাবেন তো? ডাক্তার চোখে গাম্ভীর্য নিয়ে বললেন, শরীর বেঁচে যাবে ম্যাডাম, কিন্তু। তিনি থেমে গেলেন। আস্থা ঘাবড়ে গেল, কিন্তু কি? ডাক্তার ধীর স্বরে বললেন, কিন্তু এদের অনেক দিন ধরে খাবার কম দেওয়া হয়েছে, আর এদের শরীরে পুরনো আঘাতের চিহ্ন আছে। এটা শুনেই আস্থার শ্বাস যেন থেমে গেল। পুরনো দাগ? ডাক্তার নার্সকে বললেন, এনার বাহু আর কবজি দেখান। নার্স মায়ের হাত ওপরে তুলল, আর যেই আস্থা দেখল, তার পায়ের তলা থেকে শক্তি চলে গেল। কবজিতে নীল কালো দাগ, বাহুতে চাপের দাগ, পিঠে কালশিটে দাগ, যেন কেউ বারবার আঘাত করেছে। আস্থার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে চেয়ার ধরে বসে পড়ল। তার ঠোঁট দিয়ে ব্যাস একটা বাক্য বের হল, এটা আমার মায়ের শরীরে কে লিখেছে? আস্থা সেই মুহূর্তে এসডিএম ছিল না। সে শুধু একজন মেয়ে ছিল, যার হাতে ক্ষমতা তো এসেছিল, কিন্তু মায়ের সময় হাত থেকে বেরিয়ে গিয়েছিল। বাইরে ওয়েটিং এরিয়াতে নিতিন বসেছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বারবার নিজের দুই হাত ঘষছিল, যেন হাত থেকে অপরাধ মুছে ফেলতে চায়। প্রভাতী এক কোণায় দাঁড়িয়েছিল। সে কাঁদছিল, কিন্তু তার চোখে অনুশোচনা ছিল না। তার চোখে ব্যাস বাঁচার ফন্দি ছিল। ইন্সপেক্টর রাঘব প্রভাতীকে প্রশ্ন করলেন, কবে থেকে মারধর করছ? প্রভাতী ঘাবড়ে গেল। না না স্যার, না, এটা মিথ্যে। আস্থা বাইরে এলো। তার হাতে মেডিকেল ফর্ম ছিল, তার চোখ লাল ছিল, তার আওয়াজ ঠান্ডা। মিথ্যে? সে প্রভাতীকে দেখল। মেডিকেল রিপোর্ট মিথ্যে বলে না। প্রভাতী কেঁপে উঠল। নিতিন এগিয়ে এসে বলল, দিদি, কথা বাড়িও না, ঘরের ব্যাপার। আস্থা ভাইয়ের দিকে তাকালো, আর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। নিতিন,
তার গলা ভেঙে যাচ্ছিল। ঘরের ব্যাপার? মায়ের শরীরে এই দাগ কোন ঘরের ব্যাপার? নিতিনের মুখ নিচু হয়ে গেল। আস্থা প্রথমবারের মতো ভাইয়ের মুখে পরিষ্কার দেখল। সেখানে নিষ্ঠুরতা ছিল না, সেখানে ভয় ছিল, দুর্বলতা ছিল, আর সবথেকে বেশি কাপুরুষতা ছিল। আস্থা বলল, তুই মাকে কেন বাঁচাসনি? নিতিনের চোখে জল ভরে এলো। দিদি, আমি ফেঁসে গিয়েছিলাম। আস্থা কেঁপে উঠল। ফেঁসে গিয়েছিলি? তুই ফেঁসে গিয়েছিলি আর মা মার খাচ্ছিল? নিতিন মাথা ধরে নিল। দিদি, প্রভাতী বাচ্চাদের নিয়ে চলে যেত, আমি একা হয়ে যেতাম। আস্থা একটা কড়া কথা বলল, তাই তুই মাকে একা ছেড়ে দিলি? ডাক্তার রিপোর্ট লিখে দিলেন। ইন্সপেক্টর রাঘব এফআইআরের প্রক্রিয়া শুরু করে দিলেন। সেই সময় আস্থা ওয়ার্ডের ভেতর গেল। মা আধা চেতনায় ছিলেন, তার শ্বাস ধীর ছিল। আস্থা তার কাছে বসে পড়ল, তার কপালে চুমু খেল। মা, এই দাগ? মা চোখ খুললেন। তিনি বুঝে গেলেন, মেয়ে সব বুঝে গেছে। মা ধীরে বললেন, বিটিয়া, সব সহ্য করে নিয়েছি আমি। আস্থা চিঁদে ফেলল। কেন মা? মা ধীর স্বরে উত্তর দিলেন, কারণ আমি মা যে। তারপর মা কাপা হাতে আস্থার গাল স্পর্শ করলেন। কিন্তু একটা জিনিস সহ্য করতে পারিনি। আস্থা জিজ্ঞেস করল, কি? মায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যে তোর ভাই আমার দিকে তাকাত আর নজর ঘুরিয়ে নিত। এই কথাটা দরজায় দাঁড়িয়ে নিতিন শুনে নিল। তার ভেতরে যেন কিছু ভেঙে গেল। সে দৌড়ে মায়ের কাছে এলো আর বিছানার কাছে পড়ে কেঁদে ফেলল। মা, আমাকে মাফ করে দাও। মা ছেলের মাথায় হাত রাখলেন। কাঁদিস না বাবা, তোর মা তো, মাফ তো করেই দি। আস্থার হৃদয় যেন ছিঁড়ে গেল। মা মাফ করে দিচ্ছিলেন, আর মেয়ে মাফ করতে পারছিল না, কারণ মেয়ে জানত ক্ষমা দিয়ে মারের দাগ মেটে না। সেই রাতে যখন হাসপাতালের আলো ম্লান হল, মা আস্থার হাত ধরলেন। বিটিয়া, একটা কথা দে। আস্থা বলল, মা তুমি বলো। মা চোখের জলে বললেন, আমাকে আবার ওই বাড়িতে পাঠাস না। এই বাক্য শুনে আস্থার শরীর কেঁপে উঠল। তার চোখের সামনে বাড়ির দেওয়াল ভেসে উঠল, তোলা ঝাড়ু ভেসে উঠল, মায়ের কাঁপা শরীর ভেসে উঠল। আস্থা মাকে বুকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে ওখানে যেতে দেব না। আর সেই মুহূর্তেই আস্থা সিদ্ধান্ত নিয়ে নিল, এখন গল্পটা আপোষের নয়, এখন গল্পটা হবে ইনসাফের। সন্ধেবেলা যেই সে নিজের ঘরে একা হল, সে চুপচাপ মোবাইল বের করল। মায়ের নম্বর, যা সে রোজ ডায়াল করত, রোজ আশায় আর রোজ ভয়ে। রিং হল 1, 2, 3, ফোন উঠল না। আস্থার মুখ ম্লান হয়ে গেল। সে আবার কল করল। এবারও সেই রিং আর কল কেটে গেল। সে তৃতীয়বার চেষ্টা করল, আর তারপর চতুর্থবার। প্রতিবার ফোন উঠল না। তার ভেতরে কিছু একটা ভেঙে গেল, যেন কেউ পাথরের উপর কাঁচের গ্লাস আছড়ে ফেলেছে। আস্থার বুক ধরফর করতে লাগল। তার আঙ্গুল ঠান্ডা হতে শুরু করল। মা ফোন ধরেননি, এই বিষয়টা তার জন্য নতুন ছিল না, কিন্তু আজকের এই নিস্তব্ধতায় কিছু একটা আলাদা ছিল, যেন বাতাসও ভয়ের সাথে বইছিল। আস্থা ভাই নিতিনকে কল করল, একবার দুবার, আর তারপর সে ফোন তুলল। হ্যালো দিদি। নিতিনের গলার স্বরে যেন তাড়া ছিল। মা কোথায়? আস্থা কোনো ভূমিকা ছাড়াই জিজ্ঞেস করল। মা ঠিক এসে দিদি, নিতিন উত্তর দিল। উত্তরে ঠিক ছিল, কিন্তু স্বরে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল। আস্থার বুকে সেই ঘাবড়ে যাওয়াটাই বিঁধল। ফোন কেন ধরছেন না? ও ঘুমি করেছেন হয়তো, নিতিন বলল। তারপর তাড়াতাড়ি কথা ঘুরিয়ে, দিদি তুমি ঠিক আছো? তোমার কাজ? আস্থা ভাইয়ের কথা কেটে দিল। নিতিন, আমি জিজ্ঞেস করছি মা ঠিক আছে কিনা। ওপাশে কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। তারপর নিতিন বলল, দিদি তুমি চিন্তা করো না, বাস ঘরে একটু। আস্থার গলা কড়া হয়ে গেল। কিছু না দিদি, আমি পরে বলছি, নিতিন বলল আর ফোন কেটে দিল। সকাল হতেই হাসপাতালের বাইরে কোলাহল বেড়ে গেল। ইন্সপেক্টর রাঘব বয়ান নিতে চলে এলেন। মেডিকেল রিপোর্ট কেসের জন্য তৈরি ছিল। বাড়ির প্রতিবেশী সবিতা তাইও সাক্ষী দিতে চলে এলেন। আরও কিছু লোক ছিলেন যারা বছরের পর বছর ওই বাড়ির দেওয়ালের আড়ালে এক মায়ের কান্না শুনেছিলেন, কিন্তু সমাজের মতো চুপ ছিলেন। ইন্সপেক্টর আস্থাকে বললেন, ম্যাডাম, এফআইআর দায়ের হয়ে গেছে, এখন আসামিকে কাস্টাডিতে নিতে হবে। আস্থার শ্বাস গভীর হয়ে গেল। সে প্রপাহতির দিকে তাকালো, যে বাইরে বেঞ্চে বসে কাঁপছিল। প্রপাহতির অবস্থা এখন আর তেমন ছিল না যেমনটা ঘরে ছিল। সেখানে তার গলা বাঘিনীর মতো ছিল, এখানে তার গলা কাঁপছিল। সেখানে তার হাত ঝাড়ু তুলত, এখানে তার হাত জোর করা ছিল। যেই ইন্সপেক্টর এগিয়ে এসে বললেন, প্রভাতী মিশ্র, আপনি গ্রেফতার। প্রভাতী চিৎকার করে উঠল,
না না সে ছুটে এসে আস্থার পায়ে পড়ে গেল। দিদি, আমি হাত জোড় করছি, আমার বাচ্চা আছে, আমার সংসারের কি হবে? আমি ভুল করে ফেলেছি। আস্থা তাকে দেখল, আর সেই মুহূর্তে সে প্রথমবার পরিষ্কার দেখল এই মহিলা ভয়ের কারণে কাঁদছে, ব্যথার কারণে নয়। আস্থা জিজ্ঞেস করল, ভুল? আমার মাকে মারা ভুল ছিল? আমার মাকে অভুক্ত রাখা ভুল ছিল? আমার মাকে বোঝা বলা ভুল ছিল? প্রভাতী কাঁপতে কাঁপতে বলল, দিদি, আমি বদলে যাব। আস্থার চোখে জল ছিল, কিন্তু গলা পাথরের মতো। বদলে যাওয়ার সুযোগ আমার মা কবে পেয়েছিলেন? ওখানেই দাঁড়িয়েছিল নিতিন। সে কোনো মানুষের মতো নয়, কোনো ভাঙা গাছের মতো দাঁড়িয়েছিল। সে এগিয়ে এসে বলল, দিদি, প্লিজ কেস তুলে নাও। আস্থা চমকে উঠল। কি? নিতিন কাঁদতে লাগল। দিদি, প্রভাতী জেলে চলে গেলে লোকে কি বলবে? আমার বাচ্চা, আমার ঘর। আস্থার চোখে এক মুহূর্তের জন্য ঘৃণা নয়, অপরিসীম দুঃখ চলে এলো। সে ধীর স্বরে জিজ্ঞেস করল, ঘর? তারপর সে ধীরে ধীরে বলল, নিতিন, ঘর তোকে বাঁচাতে হবে। আর মা? নিতিন চুপ করে রইল, আর সেই নীরবতায় আস্থা তার আসল রূপ চিনে নিল। এই নীরবতা ভয়ের ছিল না, এই নীরবতা স্বার্থপরতার ছিল। আস্থা ওয়ার্ডের ভেতর গেল। মা জেগেছিলেন। আস্থা মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মা, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। মায়ের চোখ বড় হয়ে গেল। বিটিয়া, ঘর? আস্থা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর তোমাকে ওই বাড়িতে পাঠাব না। মায়ের মুখ কেঁপে গেল। তাহলে নিতিন? আস্থা ধীরে বলল, মা, নিতিন বড় হয়েছে, ওর সংসার, ওর দায়িত্ব। মায়ের চোখ দিয়ে জল পড়তে লাগল। কিন্তু বেটা? আস্থা মায়ের হাত নিজের ঠোঁটে ছোঁয়াল। মা, বেটা বা সন্তান সে হয় যে মাকে পড়তে দেয় না। মা চুপ হয়ে গেলেন, কারণ তার কাছে উত্তর ছিল না, শুধু ব্যথা ছিল। সেই দিন সন্ধ্যায় আস্থা হাসপাতালেই একটা ছোট বয়ান রেকর্ড করাল। সে বলল, আমার মা শ্যামলী দেবীর ওপর হওয়া অত্যাচার এখন আর ঘরের ব্যাপার নয়, এটা আইনের বিষয়, আর আমি একজন মেয়ে এবং একজন অফিসার, দুই রূপেই ন্যায় বিচার চাই। বয়ান শেষ হল। ইন্সপেক্টর প্রাহাতিকে কাস্টাডিতে নিলেন। প্রাহাতি কাঁদতে থাকল, চিৎকার করতে থাকল, আর বারবার এটাই বলতে থাকল, দিদি, বাচ্চাদের কথা ভাবো। কিন্তু কেউ এটা ভাবল না যে যখন মা কাঁদতেন তখন মায়ের বাচ্চারা কেন ভাবেনি। দুদিন পর মাকে ডিসচার্জ করা হল। নিতিন হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। তার চোখে ভয় ছিল। মাকে বাড়ি নিয়ে চলো? সে ধীরে জিজ্ঞেস করল। আস্থা তাকে দেখল, তারপর মায়ের দিকে দেখল। মা ধীরে মেয়ের হাত ধরে নিলেন। তার আওয়াজ খুব ধীর ছিল, কিন্তু সেই ধীর আওয়াজে বছরের পর বছরের ভাঙন ছিল। বিটিয়া, আমি ওই বাড়িতে যাব না। এটা শুনে নিতিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা, আমি বদলে যাব। মা ছেলের দিকে তাকালেন, অনেকক্ষণ তাকালেন, তারপর চোখ বন্ধ করে ব্যাস এতটুকু বললেন, নিতিন, আমি তোকে অনেকবার মাফ করেছি, এখন নিজেকে বাঁচাতে চাই। এই বাক্য শুনে আস্থার বুকও ফেটে গেল, আর নিতিনের আত্মাও কেঁপে উঠল। আস্থা মাকে নিয়ে ভোপাল চলে গেল। সরকারি কোয়ার্টারে এক শান্ত ঘরে। প্রথম রাতে মা বিছানায় মাথা রেখে বললেন, বিটিয়া, আজ প্রথমবার ভয় লাগছে না। আস্থা কেঁদে ফেলল। সে মাকে বুকে জড়িয়ে ধরল, আর সেই মুহূর্তে মা ধীর হাতে মেয়ের চুলে হাত বোলাতে বোলাতে বললেন, মা, আজ আমি বাঁচতে চাই। আস্থার চোখ দিয়ে জল পড়তে থাকল। সে ফিসফিস করে বলল, মা, এখন আপনি শুধু বাঁচবেন না, আপনাকে সম্মানের সাথে বাঁচতে হবে। আর এইভাবে এক এসডিএম মেয়ে শুধু নিজের মাকে বাঁচাল না, সে সমাজকে এটা জানিয়ে দিল যে বার্ধক্য বোঝা হয় না। মায়ের অপমান মানবতার অপমান। তো বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তবে দয়া করে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর এমনই আবেগপূর্ণ, সত্য ঘটনায় ভরা আর হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনও টিপে দিন, যাতে কোনো নতুন গল্প আপনি মিস না করেন। বন্ধুরা, এই ভিডিওটি নিজের পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ এমন গল্প শুধু দেখার জন্য হয় না, এটা আমাদের সম্পর্কের মূল্যও শেখায়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কমেন্টে অবশ্যই জানান আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আর আপনার গল্পের কোন অংশটি সবচেয়ে বেশি আবেগপ্রবণ লাগল। দেখা হচ্ছে পরের গল্পে।